স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। দিনাজপুরে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও সহকারী নিহত। উদ্বোধনের দেড় যুগেও চালু হয়নি দাউদকান্দি সরকারি ট্রমা সেন্টার। দুর্ঘটনায় আহতদের সেবা পেতে নানা ভোগান্তি। রেলের কর্মকর্তার দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে। টেম্পোরারি চলে, ডাক্তার আইয়ে 4-5 জন ঠিকই আই, কোনো রুগী টুগী আসে না। সরকার যদি এটা তাড়াতাড়ি চালু করে তো জনগণের ভালো হবে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আর যদি জনবল অ্যাপ্রুভাল ঠিকঠাক মতো পাওয়া যায়, এই ট্রমা সেন্টারগুলো মানুষের ভালো কাজে আসতে পারে। এখন জনপদে নিয়ে থাকছে বিস্তারিত। পয়লা পাতো ফেলানোর পরে পানি যেভাবে একটু সত্যিল, এখন সেই পানিটা বন্ধ হয়ে গেছে। বিলির যে বর্তমান পানির যে অবস্থা, তাতে বিলির বোধহয় ধান আর হবে না। এই খালটা কিভাবে করে, যে সেলা আটিয়ে গেছে, জল যায় না, ওই 80 ফুটে খালও সেলায় ভরে গেছে। সব নদী যে ভরে গেছে, এইটা কাটার জন্য আমাদের একটা স্টাডি চলমান আছে। এই স্টাডির প্রপিক্ষিতে আমরা টোটাল নদী সিস্টেমটা যদি আমরা পুনঃখনন করতে পারি, তখন এটার স্থায়ী সমাধান হবে। গেল বর্ষায় জমা পানি এখনো নানামায় মৌসুমের বোরো আবাদের অনিশ্চয়তায় 6000 একর জমি পানির নিষ্কাশন না হওয়ায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের অবহেলাকে দুষছেন স্থানীয়রা। এ নিয়েও থাকছে এখন জনপদে বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এ সময় নিহত হন ট্রাকের চালক ও সহকারী। ভোররাতে হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে একতা এক্সপ্রেস ট্রেনটির সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান চালকের সহকারী। এজন্য গেটম্যানের অবহেলাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে সৃষ্টি হয় 7 কিলোমিটার যানজট। দায়িত্ব পালন করে না, দায়িত্ব পালন করলে গেট বন্ধ করবে এবং ট্রেন চলে গেলে খুলে দিবে। এরা তো কেউ এগুলা করে না। সম্পূর্ণ আপনার রেলের কর্মকর্তার দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে। তার উচিত ছিল সিগন্যাল ফালানোর। উদ্বোধনের দেড় যুগেও চালু হয়নি কুমিল্লার দাউদকান্দি সরকারি ট্রমা সেন্টার। মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে স্থাপিত হয় বিশেষায়িত হাসপাতালটি। দ্রুত এই হাসপাতালটি চালুর আশ্বাস জেলা ও স্বাস্থ্য প্রশাসনের। বাসির আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ আলম। সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু রোগীদের চিকিৎসার লক্ষ্যে 2006 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে নির্মিত হয় সরকারি ট্রমা সেন্টার। নির্মাণের 2 দফা উদ্বোধন হলেও বিশেষায়িত এই হাসপাতাল চালু হয়নি দেড় যুগেও। নির্দিষ্ট লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি না থাকায় 3 তলা বিশিষ্ট 20 শয্যার বিশেষায়িত এই হাসপাতালটি যেন নিজেই এখন ট্রমায়। মূলত দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে দাউদকান্দিতে স্থাপন হয় সরকারি ট্রমা সেন্টারটি। সরঞ্জামাদিও আনা হয় একটি উন্নত বিশেষায়িত হাসপাতাল পরিচালনার জন্য, কিন্তু সেটি চালু না করে কোনো মতে আউটডোরে স্থানীয়দের দেয়া হচ্ছে জ্বর, সর্দি, কাশির চিকিৎসা। আর 6,88,00,000 টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক উন্নত চিকিৎসার লক্ষ্যে ছুটতে হয় কুমিল্লা কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্যারাসিটামল দিছে, নাপা দিছে, মলম দিছে। টেম্পোরারি চলে, ডাক্তার আইয়ে 4-5 জন ঠিকই আই, কোনো রুগী টুগী আসে না। প্রাথমিক চিকিৎসাটা পাচ্ছি না, এর জন্য আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগতেছে। সরকার যদি এটা তাড়াতাড়ি চালু করে তো জনগণের ভালো হবে।
দায়িত্বরত চিকিৎসক বলছেন প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা হলে বিশেষায়িত ট্রমা সেন্টারটি হবে এই অঞ্চলের মানুষের সবচেয়ে উপকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আর জেলা সিভিল সার্জন বলছে ট্রমা সেন্টারটি দ্রুত চালু হলে সড়ক দুর্ঘটনা কবলিতদের যেতে হবে না ঢাকা কিংবা কুমিল্লা মেডিকেলে। ট্রমাটিক কেসের হিস্ট্রি থাকে, সেখানে ব্লিডিং থাকে, ফ্র্যাকচার থাকে, বিভিন্ন ধরনের ইনজুরি থাকে। আমি যদি শুরুতেই চিকিৎসাটা এখানে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সময়টা যেমন বেঁচে যাবে, রোগীর জীবনটাও মানে সেভ করার চান্সটা অনেকটা বেড়ে যাবে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আর যদি জনবল অ্যাপ্রুভাল ঠিকঠাক মতো পাওয়া যায়, এই ট্রমা সেন্টারগুলো মানুষের ভালো কাজে আসতে পারে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার এলাকায় গত এক বছরে ছোট বড় ১৭১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩৭ জন। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের তথ্য বলছে, দুর্ঘটনাপ্রবণ অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেশিরভাগ ব্যক্তি কুমিল্লা কিংবা ঢাকা নেয়ার পথেই মৃত্যু হয়েছে। বিশেষায়িত হাসপাতাল দাউদকান্দি সরকারি ট্রমা হাসপাতাল, যেটা সকল ধরনের যন্ত্রপাতিও আছে, কিন্তু সেখান থেকে তেমন কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। খুব বেশি গুরুতর দেখলে আমাদের হাইওয়ে পুলিশ নিজেরাই গাড়ি ম্যানেজ করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সেবায় ট্রমা সেন্টারটির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দুর্ভাগ্যজনক যে এটা আমরা ইনফ্রাস্ট্রাকচার করে রেখেছি, এটাকে চালু করতে পারিনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব। নিশ্চয়ই সরকার এক্ষেত্রে যেন এই সেবাটা মানুষ পায়, এই জন্য যা করণীয় নিশ্চয়ই সরকার করবে, আমরা সরকারের দৃষ্টিতে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় গুরুতর আহতদের ঢাকায় পাঠানোর পরিমাণ যেমন কমবে, তেমনি দ্রুত আহতদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। মাসুদ আলম, এখন কুমিল্লা। গেল বর্ষার জলাবদ্ধতা শীতেও বহাল। পানি না সরায় চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চিত খুলনার বিলডাকাতিয়ার বেশ কিছু এলাকায় ৬,০০০ একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে বর্ষা মৌসুমের কয়েকশো কোটি টাকার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি কৃষক। পানি নিষ্কাশন না হওয়ার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। গত কয়েক বছর ধরে শত শত কৃষকের কান্না লুকিয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল খুলনার ডাকাতিয়ার বিলে। মূলত গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তির মাছ চাষের কারণে এই এলাকার হাজার হাজার হেক্টর ফসলি জমিতে দেখা দিয়েছে জলবদ্ধতা। এই এলাকার বৃহৎ জনগোষ্ঠী বেকারত্ব বরণ করবে, নাকি এই এলাকার ফসলি জমি জলবদ্ধতা মুক্ত হবে, এমন প্রশ্ন দেখা দিয়েছে এই এলাকার মানুষের মনে। মধুসূদন বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার গোলদারপাড়ার বাসিন্দা। নিজের জমি থাকা সত্ত্বেও গত 2 বছরের বেশি সময় সংগ্রাম করছেন পানির সাথে। অতিবৃষ্টি আর নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এবার ফসল ফলানোর অনিশ্চয়তায় তিনি। এখন তো আমাদের সব দুঃখের দিন, আমাকে তো না খেয়ে দিন যাতে হবে, ছেলে মেয়ে পড়াতে পারতেছি না, আমাদের তো সমস্যা, বিশাল সমস্যা। এই 4 মাস আমাদের কিষেন বন্ধ। মধুসূদনের মতো অনেক কৃষকের স্বপ্নই এখন বিবর্ণ দেশের দ্বিতীয় বৃহত্তম খুলনার বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিয়ে। এই বিল থেকে বছরে উৎপাদন করা হয় কোটি কোটি টাকার সবজি, মাছ ও বিভিন্ন ফসল। তবে জলবদ্ধতা এখানে সবথেকে বড় বাধা, যদিও এ জলবদ্ধতার সূত্রপাত বহু বছর আগে থেকেই। প্রায় 20,000 হেক্টর জমির বিল ডাকাতিয়ায় 80-র দশকেও ফসল হতো 3টি। 84 সালে বন্যায় প্লাবিত হয় বিল ডাকাতিয়া অঞ্চল। সেই দুর্যোগে 76,000 একর জমির ফসল নষ্ট হয়। জলবদ্ধতা স্থায়ী হয় প্রায় 12 বছর ধরে। এরপর স্থানীয়দের আন্দোলন সংগ্রামের মুখে তৎকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও এখনও সেই সমস্যায় ভুগছেন বিল কেন্দ্রিক জীবনযাপন করা লাখো মানুষ। বর্ষা মৌসুম শেষে এসেছে বোরো আবাদের সময়। বীজতলা থেকে চারা এখন মাঠে রোপণের পালা। তবে বিল ডাকাতিয়ার প্রায় 60% জমিতে এখনও জলবদ্ধতা থাকায় ধানের বীজতলা রূপ নিতে পারছে না চারাই। এতে বোরো ধানের চাষ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কয়লা পাতা ফেলানোর পরে পানি যেভাবে একটু সরছিল, এখন সেই পানিটা বন্ধ হয়ে গেছে। বিলির যে বর্তমান পানির যে অবস্থা, তাতে বিলির বোধহয় ধান আর হবে না। বিল ডাকাতিয়ায় এই অঞ্চলের 6টি উপজেলার মোট 30,000 একর চাষাবাদযোগ্য জমি রয়েছে। স্থানীয়রা বলছেন, বিল ডাকাতিয়ার পানি বের হওয়ার একমাত্র চ্যানেল শোলমারী নদীটি
পলি পড়ে আংশিক ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রত্যেক বছরে এই ঘের থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকার মাছ ওঠে, এবার আর তার কিছুই পাওয়া যাবে না, শুধু বৃষ্টি। কারণ চেয়ারম্যান কি মেম্বার কেউ আসে আমাকে বলতেছে না যে এই খালটা কিভাবে করে, এই যে সেলা আটিয়ে গেছে, জল যায় না, ওই 80 ফুটে খালও সেলায় ভরে গেছে। জেলা প্রশাসন বলছেন সমস্যার সমাধানে অনেকবার সভা ও গণশুনানি করা হলেও কোনো সুফল মেলেনি। বিল ডাকাতিয়ার বেশ কিছু যে খাল রয়েছে সেগুলোর যে গভীরতা যাতে, নাব্যতা যাতে বৃদ্ধি করা যায় সে বিষয়েও পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। এর ভিতর বিএডিসি এবং পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড রয়েছে তাদের বিদ্যুৎ নিয়ে এবং পাম্প নিয়েও কিছু সমস্যা ছিল, সেখানে আমরা সরাসরি মিনিস্ট্রিতেও কথা বলি। পানি উন্নয়ন বোর্ড বলছে পাম্প বসিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলমান রয়েছে। সব নদী যে ভরে গেছে এটা কাটার জন্য আমাদের একটা স্টাডি চলমান আছে। এই স্টাডির প্রপিক্ষিতে আমরা টোটাল নদী সিস্টেমটা যদি আমরা পুনঃখনন করতে পারি তখন এটার স্থায়ী সমাধান হবে। খুলনা কৃষি বিভাগের তথ্য বলছে শুধুমাত্র ডুমুরিয়া উপজেলায় 21,800 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 2,500 হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। এছাড়াও বিল ডাকাতিয়ার চাষযোগ্য প্রায় 6,500 হেক্টর জমির মধ্যে 1,000 হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। নওগাঁয় দেখা দিয়েছে রাসায়নিক সার সংকট। এতে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে সারের দাম। এমন অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জেলায় রাসায়নিক সার সংকটের কারণ কি জানাবেন? এছাড়া দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নাফি, নওগাঁয় চলছে ইরিবোরো রোপণ কার্যক্রম। আর এখন নওগাঁর এই বিভিন্ন মাঠে মাঠে কৃষকরা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে জমি রোপণের আগে যেসব সারের প্রয়োজন হয়, ডিএপি, টিএসপি, এমওপি এবং জমি রোপণের 15 থেকে 20 দিন পর ইউরিয়া সারের প্রয়োজন হয়। অর্থাৎ রাসায়নিক সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইরিবোরো রোপণের ক্ষেত্রে। তবে এই সারের কৃত্রিম সংকট দেখে কৃষকদের কাছ থেকে প্রতি বস্তায় প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত ডিলার বা ব্যবসায়ী যারা রয়েছে তারা বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা। আমি নওগাঁ সদর উপজেলা এবং জেলার মান্দা উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখেছি এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা এই সারের দাম বেশি নেওয়ার অভিযোগ করছেন। যদি সরকারের দামের কথা বলে, যে ইউরিয়া টিএসপি 1350 টাকা বস্তা, ডিএপি 1050 টাকা এবং এমওপি সার 1000 টাকা বস্তা হিসেবে বিক্রি করার জন্য একটি দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কৃষকরা বলছেন যে তারা যখন সারের প্রয়োজনে ডিলার পর্যায়ে যাচ্ছেন, ডিলাররা বলছেন যে সার নাই বা কৃত্রিম সংকট, এবং কৃষক যদি টাকা বেশি দেয় সেক্ষেত্রে আবার সার কৃষকদের কাছে সরবরাহ করা হচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। এতে করে দেখা যাচ্ছে যে প্রতি বিঘা জমি রোপণ করতে এই বাড়তি টাকা নেওয়ার কারণে কৃষকদের প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। যেখানে আসলে ইরিবোরো রোপণের খরচ বেশি হয় এবং সবকিছু ঊর্ধ্বগতির বাজার, তারপর আবার এই সারের দাম বেশি নেওয়ার কারণে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে এবং তারা অনেকটাই দুশ্চিন্তা পড়েছেন বলে কৃষকরা অভিযোগ করছেন। তবে এই যারা ডিলার রয়েছেন সেখানে আসলে প্রশাসনের তদারকি এবং অভিযান পরিচালনা করার জোর তাগিদ জানিয়েছেন। তবে ডিলাররা বলছেন যে সারের পর্যাপ্ত সরবরাহ হয়েছে, কোনো ধরনের সংকট নাই। কৃষকদের কাছ থেকে আসলে সারের দাম বেশি নেওয়া হচ্ছে না। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামই তারা বিক্রি করছেন বলে জানিয়েছেন। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলাতে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে এবং কোনো ধরনের সমস্যা নাই বলে জানিয়েছেন। জেলাতে প্রায় কৃষি কর্মকর্তা বলেছেন যেহেতু জমি রোপণের ক্ষেত্রে ডিএপি এবং এমওপি সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডিএপি সার 1050 টাকা এবং টিএসপি সার 1350 টাকা, সেহেতু ডিএপি সারের দাম প্রায় 300 টাকা কম হওয়ার কারণে এই সারের চাহিদা কৃষকদের কাছে বেশি রয়েছে। সেক্ষেত্রে টিএসপি এবং ডিএপি সারের দাম সমন্বয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর কথা বলছেন। আর জেলাতে যে পরিমাণ সারের আবাদ হয়েছে, প্রায় জেলাতে প্রায় 1,92,000 হেক্টর জমিতে ইরিবোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় 8,72,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে সারের সংকট এবং কৃত্রিম সংকট নিয়ে সবশেষ। নওগাঁয় দেখা দিয়েছে রাসায়নিক সার সংকট, সে খবর জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী।
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় পূজা মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং ঘরে ঘরে চলছে নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে ফাইসাল করিম ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুন রশিদ। শুরুতে যেতে চাই চট্টগ্রামে ফাইসালের কাছে। ফাইসাল, সরস্বতী পূজা ঘিরে চট্টগ্রাম নগরীতে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। আমরা যেই পুজো মণ্ডপটিতে আছি এখন, এটি জেমসন হল, এবং এখানে একসাথে 12টি পূজা হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান, যেমন আইনজীবী যারা আছেন কিংবা যারা কর আইনজীবী আছেন এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, এমন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু অংশ নিচ্ছে এবং একসাথে 12টি পূজা হওয়ার কারণে এই স্থানটি এক ধরনের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিভিন্ন তরুণ দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের, এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু রয়েছে এবং এই কারণে পুরো মণ্ডপটিতে একটি ভিন্ন আমেজ এবং উৎসবের যে উদযাপন সেটি ভিন্ন রূপে দেখা দিচ্ছে এবং নানা ধরনের নান্দনিক সাজে কিন্তু সাজানো হয়েছে প্রতিটি মণ্ডপকে। আমরা দেখছি যে এখন যেই মণ্ডপটি আছে সেটি মূলত পূজা উদযাপন পরিষদের এবং এখানে বিভিন্ন থিম দেওয়া হয়েছে, এক একটি মণ্ডপকে এক এক ধরনের থিমে সাজানো হয়েছে এবং সবগুলো থিমেই কিন্তু প্রাধান্য পাচ্ছে বাসন্তী রং, অর্থাৎ সরস্বতীর যে রং, এবং এক হাতে বীণা আর এক হাতে বেদ। যেই সরস্বতী, সেই দেবীর আরাধনা করতে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা, পাশাপাশি অভিভাবকেরাও আসছেন এবং এই দেবীকে মূলত বলা হয় শিক্ষার দেবী। তার সাথে জ্ঞান, বুদ্ধি, মোক্ষ সহ বিভিন্ন ধরনের যেই মানবিক যে গুণাবলীগুলো দরকার, কিংবা যারা শিল্পী তারাও কিন্তু এখানে আসেন বিদ্যাদেবীর কাছে এক ধরনের আরাধনা করতে এবং তার মাধ্যমে তাদের জ্ঞানের যে পরিধি, তাদের বিদ্যার যে পরিধি, তাদের বুদ্ধির যে পরিধি, সৃষ্টিশীলতার যে পরিধি, সেগুলোকে বাড়ানোর জন্য আরাধনা করেন, প্রার্থনা করেন। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই পূজা মণ্ডপ একেবারেই মুখর ছিল। সকাল 7টার পর থেকে এখানে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে এবং এই মণ্ডপগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের নান্দনিক সাজ যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি যারা আসছেন তাদের পোশাকেও নান্দনিকতা এবং বিভিন্ন ধরনের রং উৎসবকে দিয়েছে ভিন্ন ধরনের মাত্রা। এবং আমরা দেখছি যে এখানে আসলে মূলত চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ, আইন কলেজ বা যেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজনগুলো করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সাজে কিন্তু সরস্বতী দেবীকে উপস্থাপন করা হচ্ছে। এবং এখনও কিন্তু সকাল থেকে শুরু হলেও 11:30, অর্থাৎ প্রায় 5 ঘন্টার পরও কিন্তু এখানে যেই উৎসবের আমেজ কিংবা পূজার যেই উদযাপন সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। এবং আমরা দেখছি যে অনেকেই আসছেন পরিবার নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন এবং শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী না, আমরা দেখছি সনাতনদের পাশাপাশি এখানে অন্য ধর্মাবলম্বীরাও আসছেন দর্শনার্থী হিসেবে এবং পুরো পূজা মণ্ডপটাতে কিন্তু এক ধরনের মেলা বসেছে বলা চলে। এবং এই আজকের এই জেমসন হলের পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু এখানে নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, পিঠা উৎসব রয়েছে এবং কিছুক্ষণ পরে জেলা প্রশাসক আসবেন এবং এই পূজার যে আরও আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো তিনি দেখবেন। এবং আমরা দেখেছি সকালে অঞ্জলি পাঠের মধ্য দিয়ে যেই উপোস ভাঙা সেটি কিন্তু হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যেই আনুষ্ঠানিকতাগুলো সেগুলো কিন্তু এখানে চলছে। নাফি, চট্টগ্রাম থেকে সরস্বতী পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন ফাইসাল করিম। এবার যেতে চাই ময়মনসিংহে হারুন রশিদের কাছে। হারুন, চট্টগ্রামটা শুনছিলাম, ময়মনসিংহে সরস্বতী পূজার আয়োজন জানাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি কি আয়োজন রয়েছে সে ব্যাপারেও জানাবেন। নাফি, ময়মনসিংহেও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে। এখানেও সকাল থেকেই সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখছি যে পূজা মণ্ডপে কিন্তু পুণ্যার্থীদের ভিড়, অর্থাৎ সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মণ্ডপে এসে ভিড় করেছেন এবং এখানে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এই সরস্বতী পূজার যে মূল আকর্ষণ অঞ্জলি সেটিও হয়েছে। আমরা এখানে দেখেছি যে 3 দফায় অঞ্জলি প্রদান করা হয়েছে এবং এখন প্রসাদ বিতরণ চলছে এবং যারা সনাতন ধর্মাবলম্বীর যারা শিল্পীবৃন্দ রয়েছেন বা আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারা এখন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন এবং পূজা মণ্ডপে কিন্তু এখন যারা সনাতন ধর্মাবলম্বীর দর্শনার্থী যারা রয়েছেন, যারা এখানে পূজা অর্চনা করেছেন তারা কিন্তু এখন সঙ্গীতানুষ্ঠান উপভোগ করছেন। এবং আমি যদি একটু বলি, এই ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ছাড়াও ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই সরস্বতী পূজা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু উদযাপিত হচ্ছে এবং এই পূজা নির্বিঘ্ন করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও রয়েছে, অর্থাৎ যে যে জায়গাতে পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে, যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সবগুলোতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন। এবং এই যে আনন্দমোহন কলেজে যে পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এইটি কিন্তু প্রতি বছরই বেশ জাঁকজমকভাবেই এখানে এই সরস্বতী পূজাটি কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি এবং পূজা মণ্ডপ যে প্যান্ডেল করা হয়েছে, আমরা দেখেছি যে পূজা শুরু হওয়ার আগেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষার্থীরা এসে এই পূজা মণ্ডপে অবস্থান নিয়েছেন এবং তাদের পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেছেন। আমরা খবর নিয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে কিন্তু উৎসবমুখর পরিবেশে এই বিদ্যার দেবী সরস্বতীর যে পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে যারা এসেছেন পুণ্যার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে যারা এখানে অঞ্জলি দিয়েছেন বা পূজায় অংশ নিয়েছেন তারা যেটি বলছেন যে তারা দেশ এবং দেশের কল্যাণে তারা প্রার্থনা করেছেন এবং শিক্ষার্থীরা প্রার্থনা করেছেন তাদের যেন পড়াশোনা ভালো হয় এবং তাদের যে একাডেমিক পড়াশোনা, চাকরির পড়াশোনা সব কিছুই যেন ভালো হয় এবং তারা যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন সেই প্রকৃত জ্ঞান যেন অর্জিত হয় সেই বিষয়টির কথা কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তো আনন্দমোহন কলেজে এখন পূজার আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং এরপর অঞ্জলি হয়েছে এবং এখন প্রসাদ বিতরণ চলছে এবং পাশাপাশি ভক্তিমূলক যে সঙ্গীত সেটিও কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং আনন্দমোহন কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা তারা কিন্তু এই ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন। আমরা দেখেছি শিক্ষার্থীরাও যেমন এসেছে, আনন্দমোহন কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষকরাও কিন্তু এই সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে সরস্বতী পূজার সর্বশেষ। ময়মনসিংহের সরস্বতী পূজার আয়োজনে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। এদিকে সরস্বতী পুজো উপলক্ষে সিরাজগঞ্জ শহরে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী দই মেলা। সকাল থেকে মেলায় দই কিনতে ভিড় করছেন ক্রেতারা। আরও জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, মেলায় বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন আর কতক্ষণ চলবে এই মেলা? শত বছরের ঐতিহ্যবাহী এই দই মেলাটি কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছরই বসে। এবারও কিন্তু পঞ্চম তিথিতে এই সিরাজগঞ্জ শহরের মজুদ সড়কে কিন্তু এই দই মেলাটি সকাল থেকে বসেছে এবং সকাল থেকেই আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্তের যারা দই ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচি, রাজাপুর, শাহজাদপুর, এনায়েতপুর শহর, বগুড়ার শেরপুরের কিন্তু যারা দই বিক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের যে উৎপাদিত দইগুলো সেগুলো কিন্তু এই সিরাজগঞ্জ শহরের মজুদ সড়কে নিয়ে এসে পসরা সাজিয়ে বসেছেন এবং সকাল থেকেই কিন্তু বাহারি রকমের বিভিন্ন দই তারা সাজিয়ে বসেছেন এবং বেচা কিনেও কিন্তু বেশ ভালো হচ্ছে। সকালবেলা ক্রেতা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই দই কেনা বেচা জমজমাট হয়ে উঠেছে এবং তারা যেটি বলছেন যে গত বছর আসলে যে বেচা কিনে হয়েছে তার থেকে কিন্তু তারা আসলে ভালো সাড়া পাচ্ছেন। তারা যেটি বলছেন যে এখানে আসলে বিভিন্ন রকমের দই পাওয়া যায়, বিশেষ করে খিরসা আছে, খিরসার পাশাপাশি ক্ষীরখাসা, এছাড়াও যে নিম খাসা বলে একটা দই আছে, নিম খাসা, তাছাড়াও টক দইও কিন্তু এখানে পাওয়া যায়। এই দইগুলো কিন্তু 180 টাকা থেকে প্রকারভেদে কিন্তু 500 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন এবং তারা আশা করছেন যে দিনব্যাপী তারা 100 থেকে 150 মণ কিন্তু দই তারা বেচা কেনার আশা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সিরাজগঞ্জের দই মেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরস্বতী পুজো উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দই মেলার বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিফাত রহমান। দেশে 18 থেকে 20 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন অনেকেই ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হননি, তাদের তালিকাভুক্ত করতে সচেতনতা প্রয়োজন। আমি অত্যন্ত আশ্বস্ত হলাম মাঠ পর্যায়ে, বিশেষ করে রাজশাহী যাচ্ছেন। আপনাদেরকে বলতে হবে যে আপনার পরিবারের কোনো সদস্য যদি বাইরে পর্যন্ত সে অনলাইনটা সম্পন্ন করতে পারে নাই, আমার বাকি তথ্য উপাত্ত মাঠ পর্যায়ের ভেরিফিকেশন বলে সে বৈধ বাংলাদেশি নাগরিক, তাকে আমি কি হিসাবে বাদ দিব? আমাদের উদ্দেশ্য কাগজ চেক করা নয়, এটা কেরানির কাজ। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈধ বাংলাদেশি নাগরিককে অন্তর্ভুক্তি করা।
তার যদি কোনো কাগজের স্বল্পতা থাকে তাকে সহযোগিতা করা কাগজটা পেতে। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এছাড়া বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণাও দিয়েছেন তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন কিনা জানাবেন, তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে? নাফি, আমরা এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে দাঁড়িয়ে আছি। তবে এখন পর্যন্ত যে সড়ক অবরোধ করে বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন শাটডাউনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা শুরু করেনি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 5 দিন ধরে যে শিক্ষার্থীরা অনশনে ছিলেন তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে 2 জনকে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখন পর্যন্ত 8 জন শিক্ষার্থী এখানে রয়েছেন তিতুমির কলেজের সামনে। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আর ঘণ্টাখানেকের মধ্যেই তারা রাস্তায় নামবেন এবং নেমে তাদের বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। তবে যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি রয়েছে, একটি হলো বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে একটি বাৎসরিক ক্যালেন্ডারে প্রকাশ করা, এছাড়া শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য প্রত্যাহার, পাশাপাশি আইন উপদেষ্টার ক্ষমা প্রার্থনা। কারণ তিনি বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত যে কমিটি রয়েছে তাকে প্রেশার দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে এই যে 3টি দাবি, এই 3টি দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাস্তা থেকে উঠবেন না। এবং অনশন কর্মসূচিতে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেও যে শিক্ষকদের পক্ষ থেকে একটি টিম এসেছিল যারা বলছেন ক্লাস পরীক্ষা বর্জন করে এ ধরনের কর্মসূচি পালন করার যুক্তিকতা তারা দেখছেন না। কারণ 7 বিশ্ববিদ্যালয়ের অধীনে তিতুমির কলেজটি ছিল, অর্থাৎ 7 কলেজের অধীনে ছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার ছিল। পরবর্তীতে জুলাই 36 বিশ্ববিদ্যালয় হিসেবে এই 7 কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা সবারই একটি দাবি, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় হিসেবে এটিকে ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা উঠছেন না। আমরা এখানে যারা রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক, এমনটা জানিয়েছেন ডাক্তারকে। কিছুক্ষণ আগেও ডাক্তারের একটি টিম এসেছিল, তারা তাদেরকে দেখেছেন, দেখে শরীরের অবস্থা কেমন সেই বিষয়টি তারা এখানে এসে বলেছেন এবং 3 জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলেছেন। তবে এখানে যে 8 জন শিক্ষার্থী রয়েছে তাদের শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কোনোভাবেই তারা স্যালাইন ছাড়া মুখে কোনো কিছু দিচ্ছেন না, যদিও বিভিন্ন পক্ষ থেকে সরকারের মহল থেকে তাদেরকে এই অনশন কর্মসূচি থেকে প্রত্যাহারের জন্য দাবি জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত থমথম অবস্থা একটি বিরাজ করছে এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কড়া নজরদারি আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন যে কর্মসূচি, সেই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত এই ছিল আমার হাতে সর্বশেষ। নাফি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি ও আদালতে ভাঙচুরের ঘটনায় 11 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 9টার দিকে এই নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক। সকাল 8টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের আসামিদের হাজির করা হয়। পরে আসামিদের গ্রেপ্তার দেখানোর আর্জি করে কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত 1-এর বিচারক আবু বকর সিদ্দিক। গ্রেপ্তাররা অ্যাডভোকেট আলিফ হত্যার এজাহারভুক্ত আসামি। গেল বছরের 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালানোর পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। চাঁদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম। অস্থায়ী টিনশেড এজলাসের একই কক্ষে বিচারিক কাজ করেন একাধিক বিচারক। এতে মন্থর হচ্ছে বিচার কার্য, বাড়ছে মামলা জট। সংকট নিরসনের নতুন ভবন নির্মাণের দাবি বিচার প্রার্থী ও আদালত সংশ্লিষ্টদের। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের আদালত প্রাঙ্গণের জনাকীর্ণ অস্থায়ী এই টিনশেড ঘরেও চলে বিচারিক কাজ। একই পথ ধরে এজলাসে যেতে হয় মামলার বাদী বিবাদী, আইনজীবী ও বিচারকদের। এজলাসের সংকটের কারণে একই এজলাসে 2-3 জন বিচারক বসে। একই পথ দিয়ে জজ সাহেবরাও যান, ক্লায়েন্টরাও যান, আমরাও যাই, মহিলারাও যান।
এতে মহিলাদেরও যেমন অসুবিধা হচ্ছে, বিচারকেরও নিরাপত্তাহীনতা ভুগতেছেন। জেলার আদালতে বিচার কাজ চালাতে ২৬ বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র ১৬টি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র ৬টি। এমন অবস্থায় একজন বিচারক এজলাস থেকে নামলে সুযোগ পান আরেকজন। এতে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলেও ফিরতে হয় রাতে। এজলাস সংকটে তৈরি হচ্ছে মামলা জট, বাড়ছে দুর্ভোগ। ৪০,০০০ মামলা এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। চাঁদপুরে যদি চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয় তাহলে এই সমস্ত মামলা থেকে বিচারপতিরা দ্রুত নিষ্পত্তি পাবে। মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার শুধুমাত্র এই ভবনের কারণে। 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কেস আমার চলতে আছে, কোনো কেসের কোনো শেষ নেই। আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে ৪৩,০০০-এর বেশি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০,০০০-এর বেশি, জেলা দায়রা ও জজ আদালতে প্রায় ৩১,০০০ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রয়েছে প্রায় ১৭৫০ মামলা। একই ভবনে দুইটা কোর্ট হওয়া একেবারে এটা অসম্ভব, এবং এই কোর্টের নথিগুলা তখন হারানো যায়, মিসগাইড হয়, মিসইউজ হয়। এই হারানোর কারণে ইতিপূর্বে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি হারানো গিয়েছে। দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ না হলে কর্মসূচির কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারি আইন কর্মকর্তা হিসাবে আমরাও সিনিয়রদেরকে নিয়ে আইন কর্মকর্তারা সহকারে আমরা আইন মন্ত্রণালয়ে আমাদের বিচার প্রার্থীদের ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সেখানে যাব। নির্বিঘ্ন বিচার কাজ চালানো ও মামলা জট দূর করতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। সকাল ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্রুতগতির একটি মাইক্রোবাস একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। মেহেরপুরে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সীমিত বিনিয়োগ ও কম পরিশ্রমে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় দিন দিন বিস্তৃত হচ্ছে তুলার আবাদ। বিঘা প্রতি ১৬ থেকে ১৮ মণ ফলন ও ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তা থাকায় চাষিদের মুখে ফুটছে হাসি। এদিকে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড উন্নত আবাদের জন্য চাষিদের দিয়ে যাচ্ছেন সহায়তা ও পরামর্শ। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। দেশের চাহিদার ৯৭% তুলা আমদানি নির্ভর। তবে মেহেরপুরে দিন দিন বাড়ছে তুলার আবাদ। কম খরচ ও ভালো লাভের আশায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা, ফলন হয় ১৬ থেকে ১৮ মণ। বাজার দর অনুযায়ী ১ বিঘা জমিতে উৎপাদিত তুলার মূল্য প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। পাশাপাশি তুলা গাছ জ্বালানি হিসেবেও বিক্রি করতে পারেন চাষিরা। তুলা চাষে অনেকেই মান ভালো, অনেকে ন্যায্য মূল্য পায়। গতবারে আমি চাষ করেছিলাম ৩৮০০ টাকা মন পেয়েছিলাম, এবার আপনার ৪,০০০ টাকা মন। ২ বিঘা জমি বিঘা হিসাবে ১ লাখ পার হয়ে যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০% ওপর আসে তৈরি পোশাক থেকে। গার্মেন্টস শিল্পে দরকারি কাঁচামাল তুলা ও কাপড় তৈরিতে গত ১ বছরে ৮৫ লাখ বেল তুলার দরকার হয়েছে দেশে। ফলে তুলা আমদানিতে বিশ্বের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। মেহেরপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে ২,১৩৫ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১.৬ বেল তুলা। ফলে চলতি মৌসুমে জেলায় মোট ২৪,৭৬৬ বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা। আমাদের এখানে গড় ফলন এবার ১৮ থেকে ১৫ থেকে ১৮ মণ করে ফলন পাচ্ছে এবং তারা চাষিরা নগদ টাকা এখানে পার্সেন্টেজে বিক্রয় করে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে আগামীতে তারা তুলা চাষে আরো বেশি এগিয়ে আসবে। তুলার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবেন কৃষকরাও। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড। দেওয়া হচ্ছে পরামর্শ ও সহায়তা। ৫ ভাগ বা ১০ ভাগ যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তুলা উৎপাদন বৃদ্ধি করে। যে সমস্ত জমিতে আমাদের বছরে ২টার বেশি ফসল হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম জমিতে ৩টা বা ৪টা ফসল আমরা নিয়ে থাকি। সেই সমস্ত জমিতে অর্থাৎ তুলা দেখেন ৭ মাসের ফসল,
7 মাসের ফসল যেহেতু, কিন্তু আপনি যদি ফুলকপি, বাঁধাকপি, অন্য সবজি করেন তাহলে এই 7 মাসের মধ্যে প্রায় 2-3টা ফসল আপনি করতে পারবেন। তুলা চাষে বিস্তৃতি বাড়লে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আমদানি ব্যয় কমানোর জন্য তৈরি হবে সুযোগ। এখন মেহেরপুর। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ছাত্র জনতা শহীদ হয়নি জানিয়ে সবাইকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীর হাটে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। নাটোরে বাড়ছে বিদেশি ফলের চাষ। কৃষি উদ্যোক্তারা স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে চাষ করছেন বিভিন্ন জাতের ফল। তবে বিদেশি ফল উৎপাদন করতে পারলেও জেলায় রয়েছে উন্নত জাতের চারার সংকট। মাহবুব হোসেনের প্রতিবেদন। হঠাৎ দেখলেই মনে হতে পারে কমলার স্বর্গরাজ্য, অথচ কয়েক বছর আগেও সমতলে দেখা মিলত না এমন দৃশ্যের। নাটোর সদর উপজেলার হালসা গ্রামের কৃষি উদ্যোক্তা আজিজুল ইসলাম কয়েক বছর আগে 3.5 বিঘা জমিতে করেছেন ছোট বা চায়না কমলার চাষ। প্রথমে রোপণ করেছিলেন কমলার 9টি জাতের 1000 গাছ, কিন্তু ভালো ফলন পেতে শুরু করেন ছোট বা চায়না কমলা থেকে। এটা চায়না 3 বা নেট কমলা বা ছোট কমলা যেটাই বলি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এটা একটা উচ্চ মূল্যের কৃষি এবং এই আমি বাগান থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারি এবং আড়তে গেলে প্রায় 7 থেকে 8 হাজার টাকা মন বিক্রি করতে পারি। দেশি বিভিন্ন ফল চাষে সমৃদ্ধ নাটোর, তবে গত কয়েক বছর ধরে কমলা, মাল্টা, আঙ্গুর, ড্রাগন, বেদানা, মালবেরি সহ নানা বিদেশি ফল চাষ করছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা। তবে বিদেশি ফলের না, ভালো জাতের চারা সংকট রয়েছে। একটু গবেষণা করে সঠিক জাতগুলো যদি আমাদের মতো কৃষক লেভেলে সরবরাহ করা হয়, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, অথেন্টিক সোর্স থেকে, তাহলে আমাদের দেশের কৃষি এগিয়ে যাবে। কৃষি মন্ত্রণালয় বা কোনো হর্টিকালচার সেন্টারে আমি দেখি নাই, নার্সারিতেও পাওয়া যায় ওনাদের কাছে সেই জাতি। এই জাতটা তারা নিয়ে হয়তো বা এরকমভাবে গবেষণাও করে নাই, মানে আমরা কৃষকরা যা করতেছি তাই। জুস উৎপাদনের জন্য ব্যবহার করা সম্ভব, কারণ এটা ক্যারি করা অত্যন্ত কষ্টদায়ক, একটুতে এই ফলটা কিন্তু গলে যায়। তবে ছাদে যারা ছাদ বাগান করতেছে, তা আমার মনে হয় যে ছাদ বাগানে অবশ্যই মালবেরি গাছ থাকা বাধ্যতামূলক, এই জন্যেই যে যদি কোনো বিনা যত্নে যদি কোনো গাছ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মালবেরি। তবে স্থানীয় হর্টিকালচার সেন্টার থেকে মানসম্মত চারা তৈরি কাজ করা হচ্ছে। আগামীতে এখান থেকেই চারা সংগ্রহ করতে পারবেন উদ্যোক্তারা। লেটেস্ট যে জাত আছে সে জাতগুলো আমরা সংগ্রহ করে সেগুলো আমরা মাতৃগাছ হিসাবে হর্টিকালচার সেন্টারে আমরা একটি রোপণ করছি, সেটিকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্যমতে বর্তমানে নাটোরে মাল্টা ও কমলার চাষ হয়েছে 99 হেক্টর জমিতে, যেখান থেকে মাল্টা উৎপাদন হয়েছে 508 টন ও কমলা 48 টন। বিগত 5 বছর আগেও এমন কমলা বাগান প্রত্যাশা করা বেশ কঠিন ছিল নাটোরে, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন নাটোরের কৃষকরা। শুধু কমলা নয়, আঙ্গুর, পেয়ারা, ড্রাগন সহ বিভিন্ন যে ফল রয়েছে সেই ফল চাষ এখন বেশ সমৃদ্ধ নাটোর জেলা। তবে চাষিরা বলছে তারা যদি সঠিকভাবে সহযোগিতা পায়, এসব বিদেশি ফল চাষ করে তারা যেমন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবে, তেমনি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। মাহবুব হোসেন, এখন নাটোর। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।